কোন দুটি আলোর কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক? আচ্ছা, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কত কার বেশি। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের একটা কোণ জানতাম না, বেনি আ স ও কলা। এখানে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনের। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লালের। এখন সব মানে আমি যদি পার্থক্য চিন্তা করি তাহলে এই বেগুনি আর লালের পার্থক্য কিন্তু সব থেকে বেশি হবে। এখন আমার অপশনে কিন্তু বেগুনি আর লাল দেয়া নাই, কি দেয়া আছে? অপশন যদি চেক করি, লাল এবং নীল দেয়া আছে, মানে এই দুটো দেয়া আছে। যেহেতু এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সর্বাধিক, এদের কৌণিক বিচ্ছুরণ হচ্ছে সর্বাধিক হবে। সো আমি কোনটা দেখাবো? লাল এবং নীল দেখাবো। দ্বিঅবতার লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। লেন্সের প্রতিসরণাঙ্ক 1.5 হলে ফোকাস দূরত্ব কত? আচ্ছা, লেন্স তৈরির একটা সমীকরণ ছিল 1/f ইজ ইকুয়াল টু মিউ এল ডিভাইড বাই মিউ এল মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে মিডিয়াম বা মিউএম কিন্তু দেয়া নাই, তার মানে এটা হচ্ছে এই বায়ু মাধ্যমে আছে। সো আমরা এই মিউএমটা মানে বাতাসের মাধ্যম প্রতিসরাঙ্ক কত? 1। সো মিউএল এর ভ্যালু কত? এই যে লেন্সের প্রতিসরাঙ্ক মিউএল 1.5 মাইনাস 1। আচ্ছা, এইখানে একটু ঝামেলা হয়। লেন্সটা কি ছিল? লেন্সটা ছিল দ্বি-অবতল লেন্স। সো দ্বি-অবতল লেন্স কেমন হয়? সাধারণত এরকম হয়। এদের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? একটা এখানে, একটা এখানে। এখন ধরো কোনো একটা আলো যদি হচ্ছে আমার বাইরে থেকে আসে, এসে হচ্ছে ভেদ করে, তাহলে হচ্ছে কি হবে? একটা হচ্ছে ঠিক বক্রতার কেন্দ্রে পড়বে, কেন্দ্রে পড়ার পর আরেকটা হচ্ছে পরেরটার পৃষ্ঠে পড়বে, তারপর কিন্তু বক্রতার কেন্দ্রে পড়বে। বিষয়টা এরকম না? তাহলে যেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের একদম প্রথমেই গিয়ে বক্রতা কেন্দ্রে পড়ছে, ওই ক্ষেত্রে আমার বক্রতার ব্যাসার্ধটা নেগেটিভ হচ্ছে, চিন্তা করবো আমরা। আর যেটার ক্ষেত্রে আগে পৃষ্ঠে পড়ছে, লেন্সের পৃষ্ঠে, এটা কি R2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1। তো বক্রতার পৃষ্ঠে যদি পড়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বক্রতার ব্যাসার্ধটা পজিটিভ চিন্তা করবো। আচ্ছা, সো আমি কি বলতে পারি যে প্রথমে একটা যদি আমি 30 সেন্টিমিটার ধরি, এটা হচ্ছে কত? -30 সেন্টিমিটার হবে, আর এটা হচ্ছে কত হবে? +20 সেন্টিমিটার। সো আমি যদি এখানে মানটা বসাই দিই, 1/-30, এখানে সূত্রের মাইনাস ডিভাইড বাই 1/r2 এর ভ্যালু কত? +20। এখান থেকে ক্যালকুলেশন করলে থাকবে 0.5 ইন্টু মাইনাসটা হচ্ছে আমি কমন নিলাম, লসাগুলো থাকবে আমাদের 30 ইন্টু 20 প্লাস 30। সো এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, 0.5 মিনস হাফ ইন্টু 650। সো 0 কাটা, দেন 60। সো -1 ডিভাইড বাই 24। সো এখানে কত আসলো? 1/f ইজ ইকুয়াল টু -1/24। তার মানে f ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? -24। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরো করলে প্রতি টুকরোর স্প্রিং ধ্রুবক কত হবে? আচ্ছা, ধরো আমাদের এরকম একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে এবং এর দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা, যদিও দৈর্ঘ্যের দরকার নেই, এটাকে কি করছে? সমান 4 ভাগে কাটা হয়েছে এরকম। তাহলে এই প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? আচ্ছা, প্রত্যেকটারই ধরলাম এটা K1, এটা K1, এটা K1, এটা K1 এরকম। আচ্ছা, আমি উল্টা কাজটা বলতে পারি না যে হচ্ছে আমরা 4টা টুকরা টুকরা স্প্রিংকে একত্রে শ্রেণী সংযোগ করলাম, শ্রেণী সংযোগ করে আমি একটা বড় টুকরায় কনভার্ট করলাম। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? এই 4টা স্প্রিং ধ্রুবকের শ্রেণী সংযোগের তুল্য স্প্রিং কনস্ট্যান্ট বা তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে এই কে। সো আমরা কি জানি? স্প্রিং ধ্রুবকের বেলায়
স্প্রিং ধ্রুবক কিন্তু হচ্ছে রোধের বিপরীত সূত্রের মতো বিহেভ করে, মানে এখানে যদি হচ্ছে আমার শ্রেণী সংযোগ থাকে তাহলে আমরা তুল্য স্প্রিং ধ্রুবক 1/k ইজ ইকুয়াল টু বলতে পারি 1/k1 প্লাস 1/k1, কারণ এটাও তো k1 প্লাস 1/k1 প্লাস 1/k1। সো আমি কি বলতে পারি 4/k1। তো আমার টার্গেট কি ছিল, এই k1 এর মানটা বের করা, প্রতিটা টুকরার হচ্ছে স্প্রিং ধ্রুবক কত এটার মান বের করা। তাহলে হচ্ছে আমরা যদি ক্রস গুণ করি তাহলে এটা পাবো না, k1 * 1 মানে k1 ইজ ইকুয়াল টু 4k। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের প্রতিটা টুকরা হচ্ছে আলটিমেটলি কত হবে, তার পূর্বের তুলনায় 4 গুণ হবে। 8টি সমান ব্যাসার্ধের পানির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে 8 সেমি/সেকেন্ড বেগে নিচে পড়তেছে। এই ফোঁটাগুলো একত্রিত হয়ে একটি বড় পানির ফোঁটায় পরিণত হলে এর প্রান্তিক বেগ কত হবে। আচ্ছা, আমাদের মেইন টার্গেট কি, প্রান্তিক বেগ বের করা। আচ্ছা, এখন এই প্রান্তিক বেগের ফর্মুলা কি জানি আমরা, নরমালি প্রান্তিক বেগের ফর্মুলা এরকম ছিল 2r² ρg ডিভাইড বাই 9η। আচ্ছা, আমার কিন্তু ছোট পানির ফোঁটার যে প্রান্তিক বেগ এটা কিন্তু দেয়া আছে, এরপর যখন বড় পানির ফোঁটায় কনভার্ট হইলো এইটার প্রান্তিক বেগ বের করতে হবে। তার মানে এইখানে হচ্ছে জাস্ট v1 ইজ ইকুয়াল টু হচ্ছে এর দেয়া v2 এর মান বের করতে হবে। আচ্ছা, আমাকে এত কিছু পড়ার দরকার আছে? এইখানে হচ্ছে আলটিমেটলি কি ব্যাসার্ধের সাথে কম্পেয়ার করা লাগতেছে না, মানে ছোট ব্যাসার্ধ 8টা পানির ফোঁটা মিলে হচ্ছে আমার একটা বড় পানির ফোঁটায় কনভার্ট হয়েছে। এখন এই ছোট পানির ফোঁটার প্রান্তিক বেগ কিন্তু দেয়া আছে 8, বড় পানির ফোঁটার প্রান্তিক বেগ কত এটা হচ্ছে দেয়া নেই, এটা বের করব। আচ্ছা, এখন এই ছোট পানির ফোঁটার প্রান্তিক বেগ ছোট পানির ফোঁটার ব্যাসার্ধ স্মল আর এবং বড় পানির ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে আমরা ক্যাপিটাল আর ধরি। আচ্ছা, এখন এই আর আর এই আর মানে ক্যাপিটাল আর আর স্মল আর মধ্যে সম্পর্ক কি হবে? আচ্ছা, এইখানে আয়তন হচ্ছে সমান হয় না, তো ছোট পানির ফোঁটার আয়তন যদি হচ্ছে আমরা v1 ধরি এবং বড় পানির ফোঁটার আয়তন যদি হচ্ছে আমরা v2 ধরি, তাহলে আমরা এটা বলতে পারি না যে v2 ইজ ইকুয়াল টু 8v1, কারণ এখানে 8টা পানির ফোঁটা মিলে হচ্ছে একটা বড় পানির ফোঁটা কনভার্ট হয়েছে। সো পানির ফোঁটা তো গোলকের মতো, গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব, এটা কিন্তু বড় পানির ফোঁটা, তাই হচ্ছে ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু 8। এখানেও কি হবে 4/3 পাই স্মল আর কিউব, কারণ v1 কি করছিলাম আমি স্মল আর মানে হচ্ছে ছোট পানির ফোঁটা আয়তন ধরছিলাম। সো এখান থেকে 4π/3 কেটে দেওয়া যায়। তো এই আর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, কিউবিক রুট অফ, এই কিউবটা ওইদিকে গেলে কিউবিক রুট হয়ে যাবে না, এর কি কিউবিক রুট করলে কত হবে 2 হবে, আর এখানে হচ্ছে কি হয়ে যাবে আর হয়ে যাবে। আচ্ছা, মানে বড় পানির ফোঁটা হচ্ছে ছোট পানির ফোঁটার দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, এখন আমরা যদি দুটো ব্যাসার্ধের সম্পর্ক পাই, এখানে আমার সম্পূর্ণ মানটা ধরে ম্যাথ করার দরকার নেই প্রান্তিক বেগের জন্য, জাস্ট হচ্ছে আমার এই ভি এবং আর এর কি সম্পর্ক এটা ধরে ম্যাথ করতে হবে। সো আমি এখান থেকে কি বলতে পারবো যে v2 ডিভাইড বাই v1, এইখানে কিন্তু v বলতে আমি প্রান্তিক বেগকে বুঝাই দিছি, আর ওইখানে v বলতে কিন্তু আয়তনকে বুঝাই দিছি, দুটো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, তো প্রান্তিক বেগের সাথে আমার আরেক কি সম্পর্ক, সমানুপাতিক বা বর্গের সমানুপাতিক, তার মানে হচ্ছে এখানে কি হবে r2 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে r1 স্কয়ার। তো আমি v2 কে কি ধরছিলাম মনে আছে, v2 কিন্তু বড় পানির ফোঁটার প্রান্তিক বেগ, আর এটা কিন্তু ছোট পানির ফোঁটার প্রান্তিক বেগ। তার মানে r2 কি হবে, r2 হচ্ছে ক্যাপিটাল আর ডিভাইড বাই r1 কি স্মল আর হোল স্কয়ার। সো এইখানে r এর ভ্যালু কি বলা যায় 2r ডিভাইড বাই r হোল স্কয়ার, মানে হচ্ছে কত 4। তার মানে v2 সমান কি লেখা যাবে, যদিও জায়গা নাই। আচ্ছা, আমরা এদিকে দেখি। সো v2 সমান 4v1 লেখা যাবে। v1 এর ভ্যালু কত, v1 এর ভ্যালু হচ্ছে 8, তার মানে 4 * 8 ইজ ইকুয়াল টু 32। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি স্পর্শকোণ 90 ডিগ্রির থেকে বেশি হয় তবে তরলের পৃষ্ঠ কিরকম হবে। আচ্ছা, ধরো এরকম একটা আমার কাঁচের গ্লাস, এখানে কিছু যদি পারদ দেই আমি, সেই ক্ষেত্রে কি হয়
এটা হচ্ছে একটু উপরের দিকে উঠে যায়। আচ্ছা, তো এইখানে খেয়াল করো, আমরা যে কোণটা তৈরি করতেছি, মানে কোণটা হিসাব করতেছি, সেটা হচ্ছে আমার এই গ্লাসের সাথে আমার আলটিমেটলি এই যে তরল, এই তরলের কোণটা। তাহলে এটা দেখো তো 90 ডিগ্রি, 90 কি এটা 90 হলে এরকম হয়ে যাওয়ার কথা ছিল, বাট এটা আলটিমেটলি যে কোণটা তৈরি করতেছে এটা কি 90 এর থেকে বড় কোণ না? 90 এর থেকে বড়। তাহলে 90 এর থেকে যদি বড় কোনো কোণ তৈরি করে কোনো তরল, তাহলে এটা কেমন হবে? এটা উত্তল না? এরকম ভাবে যাওয়া মানে কি উত্তল। আর যদি কেউ 90 এর থেকে ছোট কোণ উৎপন্ন করতো, যে এরকম, কারণ কি এই যে কাঁচের তলের সাথে এই তরলটা হচ্ছে আমার এরকম কোণ উৎপন্ন করতেছে এইটা, তাহলে এটা কি 90 এর থেকে ছোট কোণ। তো 90 এর থেকে ছোট কোণ হইলে আমাদের কি উৎপন্ন করবে? অবতল। এটা হচ্ছে আমাদের অবতল। আর 90 এর থেকে বড় কোণ উৎপন্ন হলে তখন আমরা সেটাকে বলবো উত্তল। বলছে এম এর মান কত হলে আমার এ বি সি তিনটা ভেক্টর মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, মানে এরকম একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। এখন আমাদের এইখানে যদি আমি ধরে নেই যে এ ভেক্টরটা এখানে, তো বি এখানে হইতে পারে, অথবা এখানে সি ভেক্টর তো হইতে পারে, তাই না? তো আমরা হচ্ছে দুইটা করে দেখবো যে আমাদের অপশনে আলটিমেটলি কোনটা দেয়া আছে। তো আমি যদি সর্বপ্রথম এ ডট বি ইজ ইকুয়াল টু 0, কেন 0? যদি এ আর বি পরস্পর পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কিন্তু 0 হবে। তাহলে এ আর বি এর ডট গুণফল কত হবে? এখানে আই আর আই, তার মানে m ইন্টু 1, সো m, এরপর -2 ইন্টু -3 মানে +6, এরপর 1 ইন্টু 5 মানে +5 ইজ ইকুয়াল টু 0। তার মানে m এর ভ্যালু কত? -11। এটা কি আমার অপশনে দেয়া আছে? এটা অপশনে দেয়া নাই, সো আমি হচ্ছে এটা দেখাতে পারবো না। আমার হাতে আরেকটা অপশন আছে না, মানে এইখানে এ ধরলাম আর এখানে সি ধরলাম, মানে এ আর সি পরস্পর পরস্পরের উপর লম্ব, তাহলে কি হবে? এ ডট সি ইজ ইকুয়াল টু 0। সো এ ডট সি যদি 0 হয় তার মানে কি 2m -2 -4 ইজ ইকুয়াল টু 0। এবার 2m ইজ ইকুয়াল টু 6, m ইজ ইকুয়াল টু 3, এন্ড এটা কিন্তু অপশনে আছে, সো আমার অ্যান্সার হচ্ছে m ইজ ইকুয়াল টু 3। যে 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করতে এন্ট্রপির পরিবর্তন কত? তো এন্ট্রপির ফর্মুলা আমরা কি জানতাম? যদি তাপমাত্রা পরিবর্তন হইতো তাহলে Bs is equal to Ms ln T2 divided by T1। সো এখান থেকে m কত? 3 কেজি, 3 s পানির আপেক্ষিক। আচ্ছা, s এর ভ্যালু কত? s এর ভ্যালু হচ্ছে 4200 পানির তাপমাত্রা, লন এর ভ্যালু হচ্ছে 4200 পানির তাপমাত্রা, লন T2 কত? 10 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিয়ে গেলে কত হবে? 273 প্লাস 10 মানে হচ্ছে 283 ডিভাইড বাই 273। এর आंसर হবে 453 পয়েন্ট সামথিং কিছু একটা আর কি। আচ্ছা দেখি নিও। ওকে, এরপর হচ্ছে কি বলছে, 2 ঘন্টা পরে কোনো তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে। তার মানে আমার টি এর ভ্যালু কিন্তু হচ্ছে 2 ঘন্টা, এটা হচ্ছে টি। আর যেটা অবশিষ্ট থাকে তার মানে কি কার অবশিষ্ট? অবশিষ্ট মানে কি ছিল? n। কত অংশ? 1/16 অংশ, মানে n নট ডিভাইড বাই হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে n ডিভাইড বাই n নট ইজ ইকুয়াল টু 1/16? আচ্ছা, এটা বলতে পারি আমরা। ওকে, ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? n ডিভাইড বাই n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো n বাই n এর ভ্যালু কত? 1 ডিভাইড বাই 16 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন উভয় পক্ষে যদি আমরা লন নেই তাহলে লন 1 ডিভাইড বাই 16 ইজ ইকুয়াল টু লন e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। লন 16 ইনভার্স বলা যায়, 16 ইনভার্স। আর এখানে মাইনাস ল্যামডা টি সামনে চলে আসবে। আচ্ছা, এইখানে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু কিন্তু 2 ঘন্টা, তার মানে আমি এখানে হচ্ছে 2 ইউজ করতে পারি। আর লন ই এর ভ্যালু কত? লন ই এর ভ্যালু কিন্তু 1, মানে এই যে মাইনাস ল্যামডা টি, এই মাইনাস ল্যামডা টি হচ্ছে সামনে চলে আসলো, আর লন ই যেটা পরে থাকবে সেটার ভ্যালু হচ্ছে 1। তার মানে আমরা হচ্ছে কি বলতে পারছি?
যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, বা এটা এই যে লন 16 টু দি পাওয়ার কত, এটা -1 বা হচ্ছে ইনভার্স, এটা সামনে চলে আসবে না, তারপর মানে আমরা এটা বলতে পারি লন 16 কে কিভাবে বলা যায়, যে 2 টু দি পাওয়ার 4 বলা যায় ইজ ইকুয়াল টু -2 ল্যামডা। আচ্ছা এখান থেকে আবার কি বলা যাবে আমাদের, আচ্ছা এখান থেকে মাইনাস আর মাইনাস হচ্ছে কেটে দিলাম, সো 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 4 লন 2, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 লন 2। আচ্ছা আমরা যদি ল্যামডা পেয়ে যাই তাহলে তাহলে এর অর্ধায়ু বের করতে পারবো না, অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 ডিভাইড বাই ল্যামডা, সো লন 2 ডিভাইড বাই ল্যামডা এর ভ্যালু কত পাইছি 2 লন 2, 2 লন 2, তাহলে এখানে জাস্ট হাফ পরে থাকবে না, এটাই হচ্ছে আওয়ার বা হচ্ছে হাফ ঘন্টা, হাফ ঘন্টা সমান আমরা কি জানি 30 মিনিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কি বলছে যে একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার এবং চাকতিতে 10 রেডিয়ান পার সেকেন্ড কোণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। আচ্ছা এটা মানে কি, আর এটা মানে কি আলফা। আচ্ছা আমরা একটা সূত্র জানি, কি সূত্র, যে F ইকুয়াল m। ওকে, তো এটার উপর ভিত্তি করে আমরা একটা যে টর্ক, ঠিক আছে, টর্ককে বলতে পারি একটা কি ঘূর্ণনের সময়। আচ্ছা এই জিনিসটা কি, নরমালি এই জিনিসটা হচ্ছে তোমার সাধারণ অবস্থায় আর কি, যে গতি অবস্থায় বল চিন্তা করতে, বল ইকুয়াল m, ঠিক আছে, m কি বল আর m হচ্ছে ত্বরণ, আর টর্ক কি, টর্ক হচ্ছে ঘূর্ণনের সময় কি, যে ঘূর্ণনের সময় তোমার বল। ওকে, তো এটার উপর ভিত্তি করে আমরা এটার বলতে পারি এরকম, আর m মানে কি, m হচ্ছে তোমার নরমাল সাধারণ বল যা, আর জড়তার ভ্রামক ঘূর্ণনের সময় যে বল শেপ করি আমরা নরমালি ওইটাকে বলা হয় জড়তার ভ্রামক নরমালি, ঠিক আছে, খাস বাংলায় আর কি। আর চাক রেডিয়ান পার সেকেন্ড এটা কি ত্বরণ, ত্বরণ আমরা এটা দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আই, এটা কি আলফা। ওকে, এটা হলো মূল সূত্র, ঠিক আছে। আর যখন টর্ক সমান আসলে কি আছে 10 × 10, এটা आंसर। আচ্ছা আরেকটা কি গেছে দেখো, যে দুইটা হালকা মূল্য একত্রিত হয়ে একটি ভারী মূল্য গঠনের প্রক্রিয়াকে কি বলে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, যে যখন নাকি দুইটা কণা একসাথে হয় আর কি, ঠিক আছে, ধরো যে তোমার কি, যে একটা কণা প্লাস আরেকটা কণা হলো, ঠিক আছে, যখন একটা দুইটা থেকে ছোট প্লাস ছোট, এটা আমরা কিভাবে কি বলি, ছোট প্লাস ছোট কণা যদি তোমার বড়তে কোন রূপান্তরিত হয়, তখন হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, ঠিক আছে, তখন হলো কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। একটা আছে যে ফিউশন, আর একটা হচ্ছে কি ফিউশন। ফিউশন যখন বড় হইব, ঠিক আছে, দেখো এনে হচ্ছে 4 ওয়াট আর এখানে কয় ওয়াট 3 ওয়াট, যখন নাকি বড় হইব তখন হচ্ছে ফিউশন। আর বড় 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 কণা যদি বাইরে ছোট ছোট কণা হয়, ঠিক আছে, বড় কণা থেকে ছোট ছোট কণায় পরিণত হইলে আমরা বলবো যে ফিউশন। ফিউশনে দেখো ছোট কণা, একটি তরঙ্গের মধ্যে দুটি বিন্দুর একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দর্শক পার্থক্য যদি পাই হয়, বিন্দুদের মধ্যে পার্থক্য কত, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি, যে স্পেশাল একটা সূত্র, এটা হচ্ছে কি, যে ডেল এক্স ইকুয়াল কি পাইলে আমরা এটা ইকুয়াল 2 পাই। এখন গেছে পথ পার্থক্য কত, পথ পার্থক্য কি এটা, হ্যাঁ, আর এটার মান তো অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, এটা কাটা বাই বিন্দু বাই 2, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আগে কোন ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপতিত হলে পৃষ্ঠ হতে নির্গত কণা কোনটি। আসলে নির্গত কণা কোনটি, যে আমরা কোন ধাতব পৃষ্ঠ যদি হয় তাহলে হচ্ছে নির্গত কণা নরমালি কি হয়, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, হ্যাঁ হয়। আর এটা মূলত ডিরেক্ট বস্তু আর কি, যে কোন ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপতিত হলে পৃষ্ঠ হতে নির্গত কণা হচ্ছে ইলেকট্রন নির্গত হয়। আচ্ছা এখানে দেখো যে 60 মিটার উঁচু থেকে একটি বল ফেলে দেওয়া হলো, ঠিক আছে, অন্য একটি বল একই সময়ে 30 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে নিক্ষেপ করা হলো, কতক্ষণে তারা মেরে দেবে। অনেকটা হাই মিটারের নবম চক্রের মতো আবার মতো এটা। আচ্ছা দেখো আমরা 99 বলি করছি, হ্যাঁ। এখন দেখো এটা কি বলছে, যে 60 মিটার উঁচু একটি বল, উঁচু থেকে একটা বল কি করলো এখানে পেলাম, ঠিক আছে। আবার একই সময়ে ঠিক একই সময়ে এখান থেকে একটা বল কি করলো তোমার 30 মিটার পার সেকেন্ড বেগে এসেছে,
এটা যখন উপর থেকে নিচে নামে তখন কিন্তু এই জিনিসটার ব্রেক জিরো। ঠিক আছে, আমি ধরি যে এখান থেকে x মিটার উচ্চতায় t সময়ে দুইটা একত্রিত হইব। মনে করো এটা এই দিক দিয়ে আসতে থাকবো আর এটা কি উপর দিকে যাবো। তো একটা এই যে একটা অবস্থা কি বলা যায় যে এই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে, যে এইভাবে একটা দেখা যাইতেছে না সমান। এই যে এই পয়েন্টটা বুঝছে, আমি ধরি যে x মিটার উপরে রাইট। তো আমার এখান থেকে এতটুকু উচ্চতা কত? অবশ্যই 60 মাইনাস x। ওকে, তো এটা সমান আমি কি বলতে পারি, যেহেতু u সমান এটা, তার মানে কি হাফ gt স্কয়ার আমি বলতে পারি এটা। ওকে, আর এই ক্ষেত্রে আমি x সমান আসলে কি বলতে পারি যে x ইকুয়াল 30t মাইনাস হাফ gt স্কয়ার। আচ্ছা, এখানে মাইনাস দেওয়ার কারণ কি? মাইনাস দেওয়ার কারণ কি যে জি মূলত নিচের দিকে, কিন্তু আমি লিখতেছি কি উপরের দিকে, এই জন্য আমি এখানে মাইনাস দিছি। ওকে, এখন তো আমি এখানের x আর এখানের x যদি ইকুয়াল দিতে পারি তাইলে কিন্তু আমার কাহিনী কি x এর মধ্যে না এটা, ঠিক আছে না? আমি যদি কোনো রকম ইকুয়াল দিতে পারি তাইলে কিন্তু আমি একটা শর্ত পেয়ে যাব। ওকে, তো আমি এখান থেকে x লো আমি কি পেয়েছি, x হচ্ছে 60 মাইনাস হাফ gt স্কয়ার। ওকে, তো আমি এটা এখানে লিখি x ইকুয়াল 60 মাইনাস হাফ gt স্কয়ার, এটা ইকুয়াল এটা। ওকে, তো আলটিমেটলি কি এটা কাটা, আমি বলতে পারি 60 ইকুয়াল 30t বা t ইকুয়াল কত 20। আচ্ছা, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমুদ্রতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ যদি এত হয় তাহলে বৃত্তাকার পথের পেশার কত? আমরা নরমালি কি জানি যে বৃত্তাকারের ক্ষেত্রে আমরা জানি কি a ইকুয়াল b স্কয়ার বাই r, ঠিক আছে? তো r সমান কি হবে তখন? b স্কয়ার কত? তো 72 বাই 3.6 দ্বারা যখন ভাগ করবা, ওকে, তখন দেখো মিটার পার সেকেন্ড। এটা কি আছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে দেওয়া লাগবে। ওকে, তখন এটাই হবে। আর এটা ভাগ করা তখন আসলে কত আইতেছে দেখো, 36 দিয়ে ভাগ করলে এটা আইতেছে 2 আলটিমেটলি 20 বা 20 স্কয়ার বাই কত 1। কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত? ঠিক আছে, 300% বৃদ্ধি করা মানে কি? E1 যদি E হয় তাহলে E2 সমান আসলে কত? E প্লাস 300%, ঠিক আছে না? 300% E এর মানে E1 এর ডিরেক্ট। তাহলে আলটিমেটলি এখানে কত হতেছে 4E1, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস সূত্র জানি যে A ইকুয়াল E স্কয়ার বাই, ঠিক আছে? একটা সূত্র জানি। এই হিসাবে ধর এটার সাথে এটা সম্পর্ক কি রকম? এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে তোমার যে সমানুপাতিক এবং বর্গ, ঠিক আছে? তো আলটিমেটলি আমি বলতে পারি যে E1 বাই E2 E1 স্কয়ার বাই E2 স্কয়ার। ওকে, তো আমার কি হইতেছে যে E1 বাই 4E1 আর এখানে কি আসতেছে যে P1 বাই P2 হোল স্কয়ার। তো আলটিমেটলি আসলে কি হচ্ছে দেখো যে P1 বাই P2 এর যে এটা হচ্ছে কি 1 বাই 2। এক্ষেত্রে P2 বাই P1 হচ্ছে তোমার 2, অর্থাৎ মানে 2 না, P2 সমান আসলে 2P1, হ্যাঁ, এটা বলা যায়। এক্ষেত্রে আমি কি বলতে পারি যে কত বাড়বে, ঠিক আছে? বাড়বে যদি চিন্তা করো তাহলে দেখো ডেল P আসলে কি হইতেছে P2 মাইনাস P1, আলটিমেটলি কি হচ্ছে 1P। ওকে, 1P1 টা যদি আমি পার্সেন্ট হিসাব করি তাহলে দেখো যে 100%, ঠিক আছে? যদি 100 দ্বারা গুণ করা লাগে আর কি পার্সেন্ট হিসাব করতে পারি। ওকে, আচ্ছা, এখন একটা কি সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারে প্রবাহের মান কত? তুমি যদি চিন্তা করো যে আমরা নরমালি একটা জিনিস পড়ছিলাম এরকম, এটার ভিতর দিয়ে আইজি আসলে কত, বা এদিক দিয়ে আর এদিক দিয়ে বলো আইজি আসলে সাম্য অবস্থায় কিন্তু আইজি 0 ছিল। এটাই একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে ইহার দোলনকাল কত হবে, ঠিক আছে? তো আমরা কি ইকুয়াল কি জানি 2 পাই L/G
পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি হচ্ছে 0, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রে জি 0, তো সেই অবস্থায় যদি এখানে বসে টি ইকুয়াল L/0 হয়, তাহলে আসলে আনলিমিটেড ইনফিনিটি, ঠিক আছে? এই আছে এখানে দেখো কোশ্চেন লেখা আছে। ওকে, আচ্ছা, একটি হিটারকে 1200 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হলো, ওই হিটারের প্রবাহ কত হইব? ওকে, প্রবাহ I ইকুয়াল ডাইরেক্ট P ইকুয়াল VI, তো I ইকুয়াল কত হইব? যে P বাই I, P বাই I মানে 1200 বাই 120, তার মানে কত হচ্ছে ডাইরেক্ট 1200 বাই 120, বা এটা দিয়ে তো এটা কাটা যায় 1 আর 0, ঠিক আছে? আলটিমেটলি 10 অ্যাম্পিয়ার। ওকে, এখানে কি বলছে যে ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হইব। এটা মানে কি যে জি প্রাইম ইকুয়াল আসলে 1/4g, এটা না? আর নরমালি আমরা একটা সূত্র জানি, জি প্রাইম ইকুয়াল জি ইনটু 1 মাইনাস h বাই r, ঠিক আছে? ওকে, এখন এটা সমান আসলে কি বলে দিব? 1/4g ইকুয়াল জি 1 মাইনাস h বাই r। ওকে, এটা কাটা, তাহলে আলটিমেটলি h ইকুয়াল কি আসছে দেখো, এটা চলে যাবে এই পাশে আর এটা চলে যাবে এই পাশে, ঠিক আছে? তাহলে আসলে h বাই r ইকুয়াল কি দেখতেছে 1/4, আলটিমেটলি এখানে সমান কত? যে 4 মাইনাস 1, ঠিক আছে? আলটিমেটলি 3/4, তো h ইকুয়াল কত? 3/4 r। ওকে, ধরো এটা সেলসিয়াস স্কেল, দেখি ফারেনহাইট স্কেল, ঠিক আছে? সেলসিয়াস স্কেলের নিম্ন শ্রেণী হচ্ছে 0, আর এটা কত? 100, আর এটা ফারেনহাইট, আর ফারেনহাইটের নিম্ন শ্রেণী হচ্ছে 32, আর উচ্চ শ্রেণী কত? 200 পার। ওকে, এখন একটা সূত্র বানাবো, ঠিক আছে? আমরা তো জানি c মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, তো c মাইনাস 0 ডিভাইডেড 100 বাই 0 ইকুয়াল কি f মাইনাস 32 বা 212 মাইনাস 32। আচ্ছা, মোট কথা যায় যে c মাইনাস c বাই 5 ইকুয়াল কি হইতেছে? f মাইনাস 30 বাই কত? 29। ওকে, আচ্ছা, আমরা এখানে কি কইছি? এখন দেখো যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানে 10 ডিগ্রি বেশি হয়, মানে কি যে c যদি x হয়, ঠিক আছে? c যদি x হয় তাহলে ফারেনহাইট হইব x প্লাস 10, কোন তাপ এই জিনিসটা হতো x আসলে কত? এখন আসলে কি কইছে যে x বাই 5 ইকুয়াল x প্লাস 10 মাইনাস 30 ইকুয়াল কত? 9। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে? 9x মাইনাস, তো এই পাশে নিলে 5x চলে আসতেছে। আচ্ছা, বা এখানে কি আছে? এই পাশে কি দেখতেছে? 5x মাইনাস কত থাকতেছে? যে 5 into 22। ওকে, এখন তো এখানে x সমান আসলে কি আসতেছে আলটিমেটলি? যে 4x বা x ইকুয়াল ডাইরেক্ট 5 into 22 বাই কত? 4। আলটিমেটলি এটা দিয়ে যদি এটা কাটা দাও তাহলে আসলে কত? 2, আর এই পাশে হচ্ছে তোমার 11, তাহলে 55 বাই 11 2, তখন আসলে কত? 27.5। ওকে, আরেকটা কি বলছে যে যদি একটি বস্তু আলোর বেগে দাবিত হয় তবে এর বেগ কত হবে? তো একটি বস্তু আলোর বেগে দাবিত হলে m আসলে কত? দেখো m সমান হচ্ছে m নট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আলোর বেগে দাবিত হইলে তো হয় এই পয়েন্টটা আসলে c স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? b ইকুয়াল c, তো এই পয়েন্টটা আসলে 0 হয়ে যাবে, 0 গেলে m ইকুয়াল ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, এখানে হাইড্রোজেন পরমাণু প্রথম গুরু কক্ষের শক্তি এত হলে দ্বিতীয় কক্ষের শক্তি কত? আচ্ছা, আমরা কি জানি যে আচ্ছা ই হচ্ছে en হচ্ছে কি আসলে যে e1 বাই n স্কয়ার, ঠিক আছে? তাহলে দ্বিতীয় শক্তি যদি হয় তাহলে আসলে কি হবে? দেখো e2 ডিরেক্ট e2 সমান আসলে n স্কয়ার, ঠিক আছে? তাহলে 4 বাই মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, তো এটা 4 ভাগ করলে কত আসে? দেখো 4 ভাগ করলে আসলে 3.4, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট। এটি 5 কেজি ভরের বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্ত হয়ে পড়লে 3 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? আচ্ছা, তার মানে এরকম একটা উচ্চতা থেকে মুক্ত হবে পড়ন্ত বস্তু 3 সেকেন্ড পর, ধর হচ্ছে এখানে আসছে এরকম 3 সেকেন্ড,
তো এইখানে আসার পর এখানে তার হচ্ছে গতিশক্তি মানে ই কি এর ভ্যালু কত। আচ্ছা নরমালি আমরা কি জানি ই কে বা কিনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত হাফ এম ভি স্কয়ার। তো এম তো দিয়ে দিছে 5 কেজি বাট ভি বেগ কত এটা দেয় নাই, তাহলে এই যে এই পয়েন্টে বেগ কত হবে, এই পয়েন্টে বেগ ভি ইজ ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি না মুক্ত পরন্ত বস্তুর ফর্মুলা ইউ প্লাস জিটি। তার মানে মুক্ত পরন্ত বস্তুর বেলায় ইউ কত আদিবে কত শূন্য, জি 9.8 আর কত সেকেন্ড 3 সেকেন্ড, তাহলে 9.3 এটা আসে 29.4। আচ্ছা এখন আমরা এখানে বসাই দিতে পারবো না যে হচ্ছে হাফ এম, এম কত 5 কেজি, তাহলে হচ্ছে 5 আর ভি আমরা কত পাইলাম 29.4 স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে পাবা 2160 পয়েন্ট সামথিং কিছু একটা। তো অপশন দেখবা কাছাকাছি মান যেটা এটা থাকবে।